রাম বাম সেজে বাংলাদেশকে আমাদের জাতিসত্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চক্রের সিন্ডিকেট হয়ে যারা কাজ করেন তারাই এই বক্তব্যের ব্যাখ্যা দেবেন। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয় আপনারাই সঠিক ব্যাখ্যা দিন যে বিরোধী দলে পার্লামেন্টে কারা আছে। সম্মানিত উপস্থিতি, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে সংক্ষিপ্ত কথা বলার জন্য বিনীতভাবে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, ঢাকা মহানগরী উত্তরের সম্মানিত সহকারী সেক্রেটারি একান্ত প্রিয় ভাই ইয়াসিন আরাফাতকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সংগ্রামী সভাপতি, আজকের এই সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী সেক্রেটারি জেনারেল, সংগ্রামী জননেতা, মজলুম জননেতা জনাব অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় মহানগরী নেতৃবৃন্দ, সংগ্রামী ঢাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী ঢাকাবাসী, আপনারা জানেন আজকে আমরা প্রতিবাদ করতে হাজির হয়েছি। বিগত 3টি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। জনগণ আশা প্রকাশ করেছিল, ইন্টারিম গভর্নমেন্টের প্রধানও বলেছিলেন ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিবেন। কিন্তু আমরা লক্ষ্য করেছি সরকার ইতিহাসের সেরা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার নামে ইতিহাসের সেরা মেকানিজমের নির্বাচন উপহার দিয়েছে। আজকে রাজসাক্ষী হিসেবে জনগণের সামনে প্রকাশিত হয়েছে সাবেক উপদেষ্টা রেজওয়ানা চৌধুরী বন্যা বলেছেন তারা কাদেরকে মেইন স্ট্রিম হতে দেন নাই। এদেশের জনগণ চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত আধুনিক রাষ্ট্র গঠনে যাদেরকে মেইন স্ট্রিম করতে চেয়েছিলেন তারা ষড়যন্ত্র করে তাদেরকে মেইন স্ট্রিম করতে দেন নাই, ঠিক কিনা? আজকে শুধু রেজওয়ানা চৌধুরী বন্যা নয়, ডক্টর খলিলুর রহমান সহ আরো যারা এই ধরনের ষড়যন্ত্র করেছেন তাদেরকে চিহ্নিত করেন রেজওয়ানা চৌধুরী, খলিলুর রহমান সহ প্রকৃত দোষীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় এনে জনগণের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে এ পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের নবনির্বাচিত এমপি জনাব কামাল হোসেন এমপি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণের রায়কে পাল্টে দেওয়ার মাধ্যমে জনসম্মুখে রেজওয়ানা হাসান যেই বক্তব্য পেশ করেছেন, যে ইঞ্জিনিয়ারিং হয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল
সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ কেন্দ্রীয় এবং মহানগরী নেতৃবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা বিগত 4টি নির্বাচনে 8 সাল থেকে যে মেকানিজম ম্যানিপুলেশন শুরু হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায়কে পাল্টে দেওয়ার জন্য ইন্টারিম গভর্নমেন্টের 4 থেকে 5 জন উপদেষ্টা যে ইঞ্জিনিয়ারিং করেছেন, আমাদের নেতৃবৃন্দ নির্বাচনের পূর্বে কথা বলেছেন। আজকে নির্বাচনের 3 সপ্তাহ পরে আমাদের নেতৃবৃন্দ যে অভিযোগ করেছেন নির্বাচনের আগে, তা জাতির কাছে তাদের ষড়যন্ত্র উন্মোচিত হয়েছে। আমরা বলে দিতে চাই, 18 কোটি মানুষের অধিকার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য 24-এ যারা জীবন দিয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত করতে হলে ভোটের ইঞ্জিনিয়ারিং এর সাথে যারা জড়িত তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে। রেজওয়ান হাসানকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ডক্টর খলিল রহমান পুরস্কার হিসেবে পররাষ্ট্রমন্ত্রী হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, পররাষ্ট্রমন্ত্রীকে অপসারণ করে তাকেও জিজ্ঞাসাবাদ করতে হবে। আসুন, গণতন্ত্র দেশ জাতির সর্বক্ষেত্রে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম আজকে থেকে শুরু হয়েছে। আগামীতে সংসদের বাইরে বিরোধী দল যথাযথ ভূমিকা পালন করবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামায়াত ইসলামী জিন্দাবাদ। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আমরা স্পষ্ট করে বলতে চাই, অবিলম্বে ওই সাবেক 2 জন উপদেষ্টাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনতে হবে। আর জিজ্ঞাসাবাদে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর তথ্য যদি সত্য প্রমাণিত হয়, তাহলে এই নির্বাচনকে বাতিল করে পুনরায় নির্বাচন দিতে হবে। সম্মানিত বিক্ষুব্ধ জনতা, আজকের এই বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্লোগানের ভেতরে আমার সালাম হারাই গেছে, আমি আরেকবার সালাম দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত, মহানগর উত্তর এবং দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী নায়েবে আমির, কেন্দ্রীয় গণপরিষদ সদস্য ডক্টর অ্যাডভোকেট মোহাম্মদ হেলাল উদ্দিন, সংগ্রামী উপস্থিত জামাত নেতৃবৃন্দ, আমার প্রিয় উপস্থিত দেশবাসী ভাইরা, আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিল হবে ইনশাআল্লাহ। মিছিল অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণভাবেই আমরা মিছিল ইনশাআল্লাহ শেষ করব। যারা আমরা উপস্থিত হয়েছি, সামনে পিছনে সুশৃঙ্খলভাবে জামাত ইসলামীর শৃঙ্খলা এবং ঐতিহ্য মেনে আমরা যেন মিছিলে সকলেই শরীক থাকি, সেই আহ্বান জানিয়ে দুটি কথা আমি বলতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন
দৃশ্যত সারাদিন ভোটাররা উৎসব মুখর পরিবেশেই তারা ভোট কেন্দ্রে গিয়েছেন এবং ভোট দেওয়ার চেষ্টা করেছেন। সেটার জন্য আমরা ধন্যবাদ জানিয়েছি নির্বাচন কমিশন এবং তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারকে। কিন্তু দুঃখ, বেদনা এবং রহস্যের জন্ম দিয়েছে ভোট গ্রহণ পর্ব শেষ হওয়ার পর যখন ভোট গণনা, রেজাল্ট শিট তৈরি করা, ফলাফল ঘোষণা, প্রতিটি পর্বে পর্বে ইলেকশনের ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। অতীতের নির্বাচনের চেয়ে এবারের নির্বাচনের ইঞ্জিনিয়ারিং এবং কারচুপির ধরনটাই ছিল একদম আলাদা। ওনারা ভেবেছিলেন জনগণ, ভোটাররা হয়তো বুঝতে পারবে না, ভোটাররা তো ভোট কেন্দ্রে গেল, ভোট তো দিল, কিন্তু কামটা কখন সারা যায় দক্ষ ইঞ্জিনিয়াররা সেই ইঞ্জিনিয়ারিংটা ঠিক মতোই করেছে। কারা এই ইঞ্জিনিয়ারিং করেছিল? আমিরে জামাত জবাব দিয়েছিলেন বিদেশি সাংবাদিককে। সরাসরি প্রমাণ ছাড়া তো তার জবাব দেওয়া কঠিন। তবে অতীতে দেখা যায় যারা এই অপরাধ করে, যারা কারচুপি ইঞ্জিনিয়ারিং এ জড়িত থাকে, কোনো না কোনো ভাবে ওই যে আমি কলা খাইনি একটা গল্প আছে না, তাদের মুখ থেকেই একসময় বেরিয়ে যাবে। এই যে আমিরে জামাত কিছুদিন আগে বলেছেন, শুনেছেন আপনারা তো? আলহামদুলিল্লাহ, একজন রাজসাক্ষীর বক্তব্যে সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। জামাত ইসলামীকে শুধু দায়ী করলে হবে না। রিজওয়ানা হাসান, সম্মানের সাথে আপনাকে বলতে চাই, আপনি কি সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ছিলেন। আপনি আপনার বক্তব্যের অডিওটা, ভিডিওটা আপনি বারবার দেখুন। আপনি কি বলেছেন? আপনি তার প্রতিবাদ এবং চারিদিকে যখন বিক্ষুব্ধ সমালোচনা, অভিযোগ, তদন্তের দাবি উঠল, আপনি সেটাকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন সোশ্যাল মিডিয়াতে যে না, আমি এটা কোনো রাজনৈতিক দলকে মিন করিনি, আমি উগ্রবাদদেরকে মিন করেছি। আপনার কথাই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন। আপনি আবার সাংবাদিকের প্রশ্নের জবাবে, প্রশ্ন করা হচ্ছে নারী অধিকার, নারীর ক্ষমতা, নারীর মর্যাদার প্রশ্নে যখন আপনি উত্তর দিচ্ছেন, সাংবাদিক বলছে তাদের একটা অংশ তো বিরোধী দলে আছে। বিরোধী দল শব্দটা উনি উল্লেখ করেছেন। আপনি বলছেন বিরোধী দলে যদি তারা থেকেও থাকে, তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। What do you mean by this type of comment? বিরোধী দল তো আর উগ্রবাদীদের মধ্যে নাই, কি বলেন? কোন উগ্রবাদী চরমপন্থীরা পার্লামেন্টে নাই। যারা রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিয়েছে সকলেই নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল। ইসলাম কোন উগ্রবাদ, কোন চরমপন্থাকে সমর্থন করে না। আপনি সাক্ষাৎকারে মিন করতে চেয়েছেন ইসলামী রাজনীতি যারা করে, নারীর ক্ষমতায়ন, মর্যাদার ব্যাপারে আপনি তাদেরকে দোষী করতে চেয়েছেন যে তারা সে অধিকার চায় না। না, বরং আপনারা নারীবাদী হওয়ার দাবি করে যা বলেন তার চেয়ে হাজারো লক্ষ গুণ নারীর মর্যাদা ইসলাম দিয়েছে। জামাত ইসলামী সহ ইসলামী দল, ব্যক্তিত্ব, স্কলার, মহান আল্লাহ তাআলা কোরআন মজিদে আমাদের নারীদের যে অধিকার এবং সম্মানের কথা বলেছেন, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বিদায় হজের ঐতিহাসিক ভাষণে নারীদের যে মর্যাদার কথা বলেছেন, আপনাদের কোন সিডো, কোন আন্তর্জাতিক সংস্থা আমাদের মায়েদের এই মর্যাদা, আপনাদের কোন দর্শন, কোন তত্ত্ব, কোন সংস্থা তা নিশ্চিত করতে পারেনি। ফলে আপনারা বারবার কোন প্রসঙ্গ আসলে নারীর অধিকারের প্রশ্নে আপনি ইসলামপন্থীদের উপর চাপাবার চেষ্টা করেন। আপনার এই ভুল প্রচেষ্টা, এই অপরিণামদর্শী প্রচেষ্টা থেকে আপনাকে আমরা বিরত থাকতে অনুরোধ করছি। যতই আপনি ব্যাখ্যা দিয়ে বোঝানোর চেষ্টা করেন আমি কোনো দলকে মিন করিনি, তো জাতীয় সংসদে বিরোধী দল তো একটা দল। আপনি নাম হয়তো জামাত ইসলামী বলেননি, কিন্তু অপোজিশন কারা? তারা জামাত ইসলামী। আমি আবারও আপনাকে ভিডিওটা দেখতে বলবো, অডিওটা। আপনি বলছেন তারা যদি বিরোধী দলে থাকেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেইনি। অর্থাৎ আপনি মেইন স্ট্রিম বলতে পার্লামেন্টের নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেন নাই।
দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। ফলে এইখান থেকে, এই কথা থেকে জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিং এর একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী। এখন আপনাকেই এটা প্রমাণ করতে হবে যে বিরোধী দল বলতে আপনি কাকে মিন করেছেন। পার্লামেন্টে কি জামাত ইসলামী ছাড়া আর কোনো বিরোধী দল আছে? আপনি বারবার বলছেন আমি কোনো দলকে মিন করিনি। আবার আপনি আজকে দেখলাম এই কথা ব্যাখ্যা দিতে গিয়ে, নিজেকে ডিফেন্স দিতে গিয়ে আপনি আনন্দবাজারের সঙ্গে একটা সাক্ষাৎকারে আপনি বলে ফেললেন, এই কথাটা কেন বলতে গেলেন যে আমি যদি কোনো মবের শিকার হই তাহলে জামাত শিবিরকেই দায়ী থাকতে হবে। সি 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 আপনি হয়তো কেন আপনি জামাত শিবিরকে দায়ী থাকতে হবে, এই কথাটাকে আমি মনে করি একটা উস্কানিমূলক কথা। আপনার এই উস্কানিমূলক কথা বলার তো কোনো প্রয়োজন ছিল না। জামাত ইসলামী তো কোনো মবকে বিশ্বাস করে না। জামাত ইসলামী কোনো মবের রাজনীতি করে না। জামাত ইসলামী নিয়মতান্ত্রিক, গঠনতান্ত্রিক, ওয়েল ডিসিপ্লিন, ওয়েল অর্গানাইজড একটা সংগঠন। আমাদের শত্রুরাও বলে জামাত ইসলামীর শৃঙ্খলা, আনুগত্য, নিয়মতান্ত্রিকতা, তারা এটার প্রশংসা করে। আপনিও একজন সাবেক উপদেষ্টা হিসেবে জামাত ইসলামী নেতৃবৃন্দের আচরণ, কর্মসূচির সঙ্গে আপনি পরিচিত। আপনি কেন হয়তো কোনো কিছুই তো ঘটেনি, সিম্পল আমরা আপনার এই বক্তব্যের একটা জুডিশিয়াল ইনকোয়ারি দাবি করেছি। তা আমরা তো দাবি করতেই পারি। এত বড় একটা ইঞ্জিনিয়ারিং হলো আর আপনি বললেন যে আমরাই স্পেন স্টিমে আসতে দেয়নি। আপনার কথাই তো সাক্ষী দেয় যে আপনি আমাদেরকে নির্বাচনে মেজরিটি হতে বাধা দিয়েছেন। তবে আমরা বিশ্বাস করি আপনার একার পক্ষে হয়তো সম্ভব নাও হতে পারে। এত ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এত বড় একটা মাস্টার প্ল্যান যারা করেছেন, আপনার সঙ্গে আর কে কে ছিলেন দয়া করে তার নামগুলো প্রকাশ করুন। লন্ডন কনস্পিরেসির হোতা হিসেবে যাকে দেশের মানুষ মনে করে ডক্টর খলিলুর রহমান, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সিকিউরিটি অ্যাডভাইজার ছিলেন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নির্দলীয় সরকারগুলোর একটা ট্র্যাডিশন আছে, একটা প্রথা, একটা ঐতিহ্য, একটা রেওয়াজ আছে যে যারা নির্দলীয় সরকারের উপদেষ্টা থাকেন একেবারেই ইমিডিয়েট তার পরের নির্বাচিত কোনো সরকারে, কোনো পলিটিক্যাল গভর্নমেন্টে তারা সাধারণত যোগদান করেন না, কেউ করেনি। আর আপনার ভূমিকার ব্যাপারে আজকে ক্ষমতাসীন সরকারি দল নির্বাচনের আগে বিএনপির অনেক সিনিয়র নেতারা আপনার বিরুদ্ধে অনেক বক্তব্য রেখেছে। আপনার ষড়যন্ত্র, নির্বাচনকে নিরপেক্ষ না করা, দেশের বিরুদ্ধে নানান ষড়যন্ত্রের ব্যাপারে বিএনপির অনেক সিনিয়র নেতারা যারা আজকে মন্ত্রিসভায় আছেন, সেই ভিডিও অডিও এখন অনলাইনে ভাইরাল আছে। তারা আপনার ব্যাপারে বক্তব্য রেখেছেন, আপনাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা থেকে অব্যাহতির জন্য দাবি করেছেন। তাদেরই সরকারে আপনি যোগ দিলেন, শুধু ইচ্ছা করে যোগ দেন নাই। নিশ্চয়ই সরকারের যারা আছেন, ডিপ স্টেটে যারা ছিলেন, দোজ হু আর পলিসি মেকার, যারা পলিসি মেকিং করেন, তারাই পছন্দ করে আপনাকে পিক আপ করে আপনাকে আবার ক্যাবিনেটে নিয়ে আসছে। তার অর্থ হলো যে এখানে আসবার আগে যখন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন, আজকে যারা সরকার গঠন করেছেন ওই দলের যথেষ্ট উপকার আপনি ওই সময়ও করেছেন। আপনার খেদমত, আপনার উপকার, নির্বাচনে বিজয়ী করা, সরকারে আনার ব্যাপারে আপনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে আপনার পরে সমস্ত রাগ দুঃখ ভুলে আপনাকে এখন পররাষ্ট্রমন্ত্রী করেছে। এটা একটা উপহার আপনি পেয়েছেন। তো এটা তো জাতি বুঝতে পারে যে ইঞ্জিনিয়ারিং এর সাথে আপনি একজন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। আরো আছে, আস্তে আস্তে বলে ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাইনি। তো অনেক সময় ঠাকুর ঘরের লোকেরা এরকম হঠাৎ কেউ কেউ বলে উঠবে, না আমি কলা খাইনি। তো অন্তত দুজন তো পাওয়া গেল। আর যদি আপনাদের সহযোগী কেউ থাকে তাদের নামটা প্রকাশ করুন। আমরা বর্তমান সরকারের দৃষ্টিতে আনতে চাই, এই বক্তব্যটাকে পরীক্ষা করা হোক। রাজনৈতিক বিশ্লেষক, যারা চিন্তাশীল, যারা সিভিল সোসাইটি আছেন, এখন নীরব কেন? আপনি এই কথার ব্যাখ্যা দেন। বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইন স্ট্রিমে আসতে দেয়নি, এই কথার অর্থ কি?
সমাজের সুশীলদের কাছে ব্যাখ্যা চাই। রাম বাম সেজে বাংলাদেশকে আমাদের জাতিসত্তা থেকে বিচ্ছিন্ন করার জন্য আন্তর্জাতিক চক্রের সিন্ডিকেট হয়ে যারা কাজ করেন তারাই এই বক্তব্যের ব্যাখ্যা দেবেন। আমাদের ব্যাখ্যা যদি ভুল হয় আপনারাই সঠিক ব্যাখ্যা দিন যে বিরোধী দলে পার্লামেন্টে কারা আছে জামাত ইসলামী ছাড়া। হয় রিজওয়ানা চৌধুরী হতে পারে, তিনি যদি অন্তরের দিক থেকে সিনসিয়ার থাকেন, অপরাধ না করে থাকেন, তাহলে তিনি অকপটে তার এই বক্তব্যের ভুল স্বীকার করতে পারেন যে আমি আমার কথা ভুল বলেছি। যতক্ষণ তা না বলবেন ততক্ষণ দেশবাসীর এই বিশ্বাস করার যৌক্তিক কারণ আছে যে আপনি জামাত ইসলামীকে বিরোধী দল থেকে সরকারি দলে আসার পথে আপনারাই বাধা দিয়েছেন। জনগণ মনে করেছিল সংখ্যাগরিষ্ঠ আসনে জামাত ইসলামী 11 দল জিতবে, 168-70-এর উপরে আমরা আসন পাব। আপনারা প্ল্যান করে সেটাকে 100-র নিচে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। রাত 10টার পরে কেন সম্প্রচার আপনি বন্ধ করলেন? ভোট গণনায় মেকানিজম করা হয়েছে, 100-200 ব্যালটের বান্ডিল করা হয়েছে, দাড়িপাল্লা বান্ডিলের ভিতরে উপরে ধানের শীষের বান্ডিল দিয়ে 200 ধরে গুনে দেওয়া হয়েছে। রেজাল্ট শিটে টেম্পারিং করা হয়েছে, কাটাছেঁড়া করা হয়েছে। এজেন্ট যারা নির্বাচনে গিয়েছে, বহু প্রিজাইডিং অফিসার সন্ধ্যায় ভোট গণনার আগে তাদেরকে বলেছেন, আমাকে নিজেরা তারা বলেছেন যে সন্ধ্যায় হয়ে বিকালে ব্যস্ত হয়ে যাব, তুমি এখনই এই ফর্মে সই করে রাখো। গণনা এবং ফলাফলের আগেই বহু এজেন্টের কাছ থেকে স্বাক্ষর দিয়ে রাখা হয়েছে। তারপরে ঘোষণা, মিডিয়া, গণনা, পদে পদে আপনাদের মতো অত ইঞ্জিনিয়ারিং ব্রেন তো আল্লাহ আমাদের দেয় নাই। সমাজের এত কুকর্ম, এত ষড়যন্ত্র, জাতির আত্মঘাতী কাজ করার অভ্যাস আমাদের নেই। যাদের আছে তারা এই ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আর কারা কারা এর সাথে যুক্ত, দয়া করে আপনারা তাদের নাম প্রকাশ করুন। সংগ্রামী দেশবাসীর কাছে আমাদের এই আবেদন থাকলো, আমরা সন্ত্রাস, সহিংসতা, সংঘাত, বিশৃঙ্খলা, রাজনৈতিক অস্থিতিশীলতা চাই না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলেছেন, মন্ত্রী পরিষদের সদস্যরা আমাদেরকে বলেছেন যে আমরা অতীতের রাজনৈতিক ব্যাড প্র্যাকটিসগুলো ভুলে রাজনীতিতে পরমত সহিষ্ণুতা, নিয়মতান্ত্রিকতা, বিরোধী দল এবং সরকারি দল সহযোগিতা, সহমর্মিতার ভিত্তিতে এই দেশটা গড়তে জুলাইয়ের চেতনা, জুলাইয়ের আন্দোলন, জনগণের আকাঙ্ক্ষা